সুপ্রভাত বন্ধুরা, আপনারা দেখছেন সিটিভিএন এডুকেশন অনলাইন। আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি, অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটো পরীক্ষাই হচ্ছে। জুলাই মাসে উচ্চ মাধ্যমিক এবং অগস্টে মাধ্যমিক। তাই আজকে আমরা ঠিক করলাম যে যখন উচ্চ মাধ্যমিক আগে হবে, তাহলে উচ্চ মাধ্যমিকের কোনো একটা সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করা যাক। ঠিক সেরকমই আজকে উচ্চ মাধ্যমিকের রসায়ন সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে। আর যিনি আমাদের সঙ্গে স্টুডিওতে টিচার রয়েছেন, তিনি হচ্ছেন রাজীব মোল্লা। আপনাকে স্বাগত জানাই। নমস্কার। 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 আর যারা আজকে দর্শক বন্ধুরা রয়েছেন, যারা আজকে আমাদের সঙ্গে থাকবেন এই আগামী সময়টা, তারা অবশ্যই যদি এই সংক্রান্ত মানে রসায়নের ওপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন, স্যারকে প্রশ্ন করতে পারেন। তাহলে খুব বেশি দেরি না করে আজকে সরাসরি আমরা চলে যাব আমাদের পড়াশোনায়। স্যার নমস্কার। তো আমরা জানি আমরা এখন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তো এই সময় বেসিক্যালি যারা ক্লাস 10 এবং ক্লাস 12-এর স্টুডেন্টরা, তারা সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। তো তোমরা তো নিশ্চয়ই গতকাল জেনেছো যে তোমাদের পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা তোমাদের প্রিপারেশনটা যত সম্ভব নিয়ে রাখো, কারণ পরীক্ষা হলে তোমরা যেন তোমাদের বেস্ট পারফরমেন্সটা দিয়ে আসতে পারো। আর এছাড়া তোমাদের জন্য এখানে সাহায্যের জন্য তো একটা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেটা সিটিভিএন চ্যানেল। তো এখানে কোনো না কোনো সময় মানে প্রতিদিনই কেউ না কেউ স্যার বা ম্যাম আসছেন তাদের ডেফিনেটেড টপিক নিয়ে বা সাবজেক্ট নিয়ে, যাতে তোমাদের পারফরমেন্সটা অনেক বেটার হয় বা সেই টপিকটা সম্পর্কে তোমরা সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারো। এটা আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে পরীক্ষার জন্য। তো আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, সেই চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস 12-এর সলিউশন বা দ্রবণ চ্যাপ্টার। তো বেসিক্যালি বলে রাখি, অ্যাজ পার রিডিউস সিলেবাস এই চ্যাপ্টারের উপর থেকে দুটো টপিক বাদ দেওয়া হয়েছে। টপিক দুটি যদি দেখি, একটা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম আর একটা হলো ভ্যান্ট অফ ফ্যাক্টর। এই দুটো টপিক মোটামুটি বাদ দেওয়া হয়েছে। আর তোমরা যদি এই চ্যাপ্টারের উপর যদি নাম্বার ডিভিশনটা খেয়াল করো বা নাম্বার ডিস্ট্রিবিউশনটা যদি দেখো, তাহলে দেখবে যে এখানে এমসিকিউ 1 মার্কসের থাকে, অ্যান্ড এসএকিউ 2 মার্কসের থাকবে, অ্যান্ড 3 মার্কসের একটা লং টাইপ অ্যান্সার থাকবে। অর্থাৎ টোটাল 6 মার্কস কিন্তু এই চ্যাপ্টারটি থেকে আসবে। তো আমি আজকে সরাসরি আমি চ্যাপ্টারে ঢুকবো। তো চ্যাপ্টারটা হচ্ছে সলিউশন, রসায়নের উপর হবে। হ্যাঁ, দ্রবণ, যেটাকে আমরা বলবো দ্রবণ বা সলিউশন। আচ্ছা, দ্রবণটা কি অ্যাকচুয়ালি? দ্রবণ হলো যে কোনো ভৌত অবস্থায় দুই বা ততোধিক পদার্থের, সে ভৌত অবস্থা হতে পারে কঠিন বা তরল বা গ্যাসীয়, দুই বা ততোধিক পদার্থের একটা সম্পূর্ণ সমসত্ব মিশ্রণ হতে হবে। অর্থাৎ এবং এই উপাদানগুলির, এর যে দ্রবণের যে উপাদানগুলি থাকবে, সেই উপাদানগুলির অনুপাত পরিমাণ যেটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকে। এবং মনে রাখতে হবে, দ্রবণের ক্ষেত্রে প্রতিটি অংশ আছে, সেই প্রতিটি অংশের যেন কনসেন্ট্রেশন বা একই রকম ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম থাকবে। তো একটা দ্রবণের দুটো অংশ থাকে, কি? একটা থাকে দ্রাবটাকে যাকে আমরা বলা হয় সলিউট, আরেকটা অংশ থাকে দ্রাবক যাকে আমরা বলি সলভেন্ট। তো এই সলিউট কি? সলিড হচ্ছে বা দ্রাব হচ্ছে কোনো দ্রবণে যে উপাদানটি কম পরিমাণে থাকে, অর্থাৎ যা দ্রবীভূত হয়, সেটাই হচ্ছে সলিউট বা দ্রাবক। আর সলভেন্ট কারা? সলভেন্ট বা দ্রাবক হচ্ছে দ্রবণের মধ্যে এটি বেশি পরিমাণে থাকে এবং এর মধ্যে দ্রাবকগুলি দ্রবীভূত হয়, এই জন্য একে বলবো সলভেন্ট বা দ্রাবক। তো আমি যদি উদাহরণস্বরূপ দেখি যে চিনির জলীয় দ্রবণ যদি নিলাম, সাপোজ উদাহরণ হিসাবে চিনির জলীয় দ্রবণ, তো এক্ষেত্রে চিনির জলীয় দ্রবণের ক্ষেত্রে আমি সাপোজ একটা বিকার নিলাম, এই বিকারের মধ্যে কিছুটা পরিমাণ জল নিলাম এবং এর মধ্যে আমি কিছু পরিমাণ চিনি অ্যাড করলাম দ্রাব হিসাবে। তো এক্ষেত্রে চিনির জলীয় দ্রবণ তৈরি হবে। যেহেতু এই চিনিগুলো কি জলে দ্রবীভূত হচ্ছে, এই জন্য চিনি হলো চিনিটা দ্রাবক। আর জল কি? জলের মধ্যে যেহেতু চিনিগুলো দ্রবীভূত হচ্ছে, জলটা হলো দ্রাবক। তাহলে আমরা কি জানতে পারলাম? যে একটা দ্রবণ সবসময়
কী নিয়ে তৈরি হয়? দ্রবণ সবসময় দ্রাবক আর দ্রাবক মিলে তৈরি হয়, এই দুটো জিনিস মিলে দ্রবণ তৈরি হয়। তো এই দ্রবণ তো অনেক রকমেরই হতে পারে আমরা জানি, তাই তো? তো দ্রবণ কিন্তু অনেক রকম হতে পারে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, আমি যদি দ্রাবক হিসাবে গ্যাসকে নিই এবং দ্রাবক হিসাবেও গ্যাসকে নিই, তাহলে কি দেখতে পাবো? যে গ্যাস গ্যাসের একটা দ্রবণ পাবো। এই গ্যাস গ্যাসের একটা দ্রবণের উদাহরণ হচ্ছে বায়ু। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি যদি তরল নিই, কোনো একটা তরল, এবং দ্রাবককে গ্যাস হিসাবেই যদি নিই, সেক্ষেত্রে তরল গ্যাসের একটা মিশ্রণ পাবো, যেটা হচ্ছে কুয়াশা। এবং আমি যদি কঠিন এবং গ্যাসের একটা মিশ্রণ দেখি বা দ্রবণ দেখি, সেক্ষেত্রে আমি দেখব যে ধোঁয়া কিন্তু এক প্রকার কঠিন গ্যাস দ্রবণের উদাহরণ। তো এই রকম দ্রবণের অনেক উদাহরণ কিন্তু আছে। তো আজকে আমি এই চ্যাপ্টারটা থেকে মেনলি যে ইম্পর্ট্যান্ট টপিকটা ডিসকাস করবো, সেই টপিক থেকে বেশি কোশ্চেন আছে, এবং নিউমেরিক্যালস বলো আর থিওরিটিক্যাল বলো, দুটো ধরনের কিন্তু এই কোশ্চেন কিন্তু এই টপিকটা থেকে পাবে। সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টিস। কলিগেটিভ প্রপার্টিস কী জিনিস? কলিগেটিভ প্রপার্টিস হচ্ছে সমাবর্তী ধর্ম বা সংখ্যাগত ধর্ম, যেটাকে আমরা বলবো সংখ্যাগত ধর্ম। এখান থেকে কিন্তু নিউমেরিক্যালস প্লাস থিওরিটিক্যাল কোশ্চেনগুলো বেশি থাকে। এবার যদি বলে স্যার অন্যান্য জায়গার থেকেও থাকবে, কিন্তু সেটা কম। মেজর টপিকটার উপর থেকে, এই টপিকটার উপর থেকে মেজর কোশ্চেনগুলো থাকবে। তো এই কলিগেটিভ ধর্ম বা সংখ্যাগত ধর্ম বলার আগে আমি একটু দ্রবণের বাষ্পচাপ সম্পর্কে বলবো, কারণ এটা বাষ্পচাপ রিলেটেড। তো দ্রবণের বাষ্পচাপটা বোঝা উচিত এই কলিগেটিভ ধর্ম বলার জন্য। তো দ্রবণের বাষ্পচাপ কী জিনিস? এই দ্রবণের বাষ্পচাপ আমরা দুটিভাবে ভাগ করতে পারি। কীভাবে? বা দুটিভাবে ভাবতে পারি। কীরকম ভাবটা? ফার্স্ট যদি দেখি যে দ্রাবক আমি তরল নেব, কিন্তু দ্রাবকটাকে কঠিন নিলাম। তরল নিয়েছি এবং দ্রাবক কঠিন। এদের ক্ষেত্রে বাষ্পচাপটা কেমন হবে? এদের ক্ষেত্রে সাপোজ ভেবে নিলাম যে কোনো অনুদ্বায়ী অর্থাৎ যারা উবে যায় না বা বাষ্পীভূত হয় না, কোনো অনুদ্বায়ী দ্রাব যদি কোনো দ্রবণের মধ্যে যোগ করা হয় বা কোনো বিশুদ্ধ দ্রাবকে যোগ করা হয়, আমি ধরে নিলাম কোনো অনুদ্বায়ী দ্রাব, এটা বিশুদ্ধ দ্রাবক আছে, এটাকে বিশুদ্ধ দ্রাবক তুমি জল বলতে পারো। তো এই বিশুদ্ধ দ্রাবকের মধ্যে যদি আমি কোনো অনুদ্বায়ী পদার্থ যোগ করি, অনুদ্বায়ী দ্রাবক, সেক্ষেত্রে অনুদ্বায়ী দ্রাবক বলতে চিনি হতে পারে, গ্লুকোজ হতে পারে, বা ইউরিয়াও হতে পারে। যদি এই ধরনের পদার্থগুলোকে আমি অ্যাড করি, তাহলে কি দেখবে? যে এই দ্রবণটা যখন দ্রবণ তৈরি হবে নিশ্চয়ই এখানে একটা, তো এই দ্রবণ যখন বাষ্পীভূত হবে, সেক্ষেত্রে কিন্তু বাষ্পীয় দশায় শুধুমাত্র দ্রাবকের অণু থাকবে। বাষ্পীয় দশায় শুধুমাত্র দ্রাবকের অণু থাকবে। হ্যাঁ, কারণ দ্রাবের অণু থাকবে না। কারণ কি? দ্রাবের অণু না থাকার কারণ হচ্ছে দ্রাবকটা তো অনুদ্বায়ী তারা তো বাষ্পীভূত হয় না, তাই তো? তো এক্ষেত্রে দ্রাবকের অণুগুলো থাকবে। তো এক্ষেত্রে আমি দেখতে পাবো যে বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ, মনে করো এটা বিশুদ্ধ দ্রাবক, এই বিশুদ্ধ দ্রাবক, আর এটা ছিল বিশুদ্ধ দ্রাবক, তুমি জল হিসেবে নিতে পারো। বা এই জায়গাটায় আমি কি করলাম, বিশুদ্ধ দ্রাবক আছে, তার সাথে আমি কি করেছি, একটু অনুদ্বায়ী দ্রাব মিশিয়ে দিয়েছি। তো অনুদ্বায়ী দ্রাব মেশানোর ফলে সাপোজ তুমি ভেবে নাও এটা চিনির জল, সেক্ষেত্রে এর বাষ্পচাপটা কিন্তু কমে যাবে, কারণ আর এইদিকে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা বেশি হবে। কারণ কি? এক্ষেত্রে একটাই কারণ, যদি ভালো করে খেয়াল করো যে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে আপার সারফেসের দ্রাবক অণুগুলো বেশি পরিমাণে বাষ্পীভূত হবে। কারণ আমরা জানি বাষ্পায়ন একটি সারফেস ফেনোমেনন, দ্যাট ইজ পৃষ্ঠতলের উপর থেকে হয় বাষ্পায়ন সবসময়। তো এই বাষ্পায়নের ক্ষেত্রে দেখা যাবে যে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবকের অণুর সংখ্যা বেশি পরিমাণে বাষ্পীভূত হবে, কিন্তু দ্রবণের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এখানে কম পরিমাণ দ্রাবক বাষ্পীভূত হবে। অর্থাৎ যেহেতু এখানে কম পরিমাণ দ্রাবক বাষ্পীভূত হচ্ছে, তার জন্য এর বাষ্পচাপটাও কমে যাচ্ছে, এবং এর বাষ্পচাপটা যেহেতু বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে বেশি পরিমাণে দ্রাবক বাষ্পীভূত হচ্ছে দ্রাবক অণুগুলো, তাই জন্য এর বাষ্পচাপটা বেশি হবে। ওই জন্য আমরা বলতে পারি একই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সবসময় দ্রবণের বাষ্পচাপের থেকে বেশি হবে। ঠিক আছে?
তো এটা গেল তার কারণ। সেকেন্ড একটা পার্ট আমরা যদি দেখি যে 2 নম্বর পয়েন্টটা যদি আমরা দেখলাম যে দুটো জিনিসই তরল নেব, দ্রাবক ও তরল। দ্রাবকটাকে আমি তরল নিয়েছি, সেক্ষেত্রে কী হবে? দুটো জিনিস যদি তরল নিয়ে আমি, সেক্ষেত্রে কী হবে? কারণ দেখো দুজনে যে যখন তরল হবে তো এদের দ্রবণের ক্ষেত্রে তরল দ্রবণের যে দুটো কম্পোনেন্টে কিন্তু বাষ্পীভূত হবে, এবং এখানে একটা দারুণ জিনিস তৈরি হবে যে বাষ্পীয় দশা আর তরল দশার মধ্যে একটা সাম্য সৃষ্টি হবে। বাষ্পীয় দশা এবং তরল দশার মধ্যে কিন্তু একটা সাম্য সৃষ্টি হবে। তো এক্ষেত্রে এই দ্রবণের টোটাল বাষ্পচাপ কী হবে? টোটাল যেটা বাষ্পচাপ, সেই বাষ্পচাপটা কিন্তু প্রত্যেকটা তরল, সাপোজ এই তরলটাকে যদি তুমি এ বলো, এটাকে যদি বি বলো, এদের পার্শিয়াল প্রেশার আছে, পার্শিয়াল বা আংশিক চাপের কিন্তু সমান হবে। এইটাই হচ্ছে সেকেন্ড কন্ডিশন। তো আমি এবার ডিরেক্টলি কলিগেটিভ প্রপার্টিসে যাব। কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম বা সংখ্যাগত ধর্ম বা সমাবর্তী ধর্ম। এক্ষেত্রে খেয়াল করো, কলিগেটিভ যে কথাটি, এই কলিগেটিভ শব্দটি এসছে একটা ল্যাটিন ওয়ার্ড কলিগেটাস থেকে। কলিগেটাস থেকে এসছে, যার অর্থ হচ্ছে সংবদ্ধ, যার অর্থ সংবদ্ধ। এই কলিগেটিভ যে ওয়ার্ডটার মিনিং হচ্ছে সংবদ্ধ। তো এই কলিগেটিভ প্রপার্টি বোঝার জন্য তিনটে ওয়ার্ড মুখস্থ রাখতে হবে। কি? অনুদ্বায়ী, কঠিন দ্রাবের, লঘু দ্রবণ। প্রশ্ন হচ্ছে এই অনুদ্বায়ী কি? যারা বাষ্পীভূত হয় না, অনুদ্বায়ী। দ্রাবকটার কন্ডিশন কিন্তু কঠিন হতে হবে। সেকেন্ড কি? দ্রবণটা লঘু হতে হবে, দ্রবণটা লঘু হতে হবে। এবার এই লঘু দ্রবণটা কি এক্স্যাক্ট? লঘু দ্রবণটা অ্যাকচুয়ালি, এই যে লঘু দ্রবণ হওয়ার সুবিধা হচ্ছে, লঘু দ্রবণ আমরা দেখি লঘু দ্রবণের যে ধর্মটা প্রায় আদর্শ দ্রবণের কাছাকাছি যায়। হ্যাঁ, এবার যদি বলে আদর্শ দ্রবণ কি? আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই আদর্শ দ্রবণগুলো রাউল্টের সূত্র মেনে চলে। তাহলে প্রশ্ন আসে স্যার তখন রাউল্টের সূত্র বলতে হবে। তো রাউল্টের সূত্রটা দেখো, বাষ্পচাপ সম্পর্কিত রাউল্টের সূত্রটা কি? রাউল্টের সূত্র বলছে, মনে করো যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবক হতে পারে সেটা জল। এই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটাকে আমি যদি পি নট দিয়ে ডিনোট করি, হ্যাঁ, এবং দ্রবণের বাষ্পচাপকে আমি যদি পি দিয়ে ডিনোট করি, তাহলে এবং এই দ্রবণে যে দ্রাবক আছে, এই দ্রাবকের মূল ভগ্নাংশ, যেটাকে যদি আমি x1 বলি, মূল ভগ্নাংশটাকে যদি আমি x1 বলি, সেক্ষেত্রে রাউল্টের ফর্মুলা অনুযায়ী আমরা বলতে পারি P = P0 × x1। এটা হচ্ছে রাউল্টের সূত্র। তার মানে কি? কোনো দ্রবণের বাষ্পচাপ, সেটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ইন্টু তার দ্রাবকের মোল ফ্র্যাকশনের প্রোডাক্টের সমান। এটা হচ্ছে রাউলস ল। এই রাউলস লয়ের গ্রাফটা কেমন হবে? রাউলস লয়ের গ্রাফটা ছিল বাষ্পচাপ সম্পর্কিত রাউলস ল, এর গ্রাফটা এরকম। যদি তুমি পি ভার্সেস এক্সআই একটা গ্রাফ আঁকো, এই পিটা বাষ্পচাপ দিয়ে ডিনোট করছি দ্রবণে, আর এক্সআই হচ্ছে মূল ভগ্নাংশ, তাহলে দেখা যাবে যে পি জিরোটা এখানে থাকছে, বা পি নট বলতে পারো এটাকে। এটা হচ্ছে পি ভার্সেস এক্সআই গ্রাফ ফর রাউলস ল। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমি এবার যেটা করাতে চাচ্ছিলাম যে সংখ্যাগত ধর্ম
বা কলিগেটিভ প্রপার্টিস, সেক্ষেত্রে আমরা বলছিলাম আদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ কী হবে বলেছিলাম, ফার্স্ট পয়েন্ট, আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা জানি এদের বা আদর্শ দ্রবণ কাদের বলবো, আদর্শ দ্রবণ তাদেরকেই বলবো যারা রাউল্টের ফর্মুলা মেনে চলে। ফার্স্ট, অ্যাট অ্যানি কনসেন্ট্রেশন অ্যান্ড টেম্পারেচার, যে কোনো কনসেন্ট্রেশনে যে কোনো টেম্পারেচারে তা যারা রাউল্টের ফর্মুলা মেনে চলবে। সেকেন্ড পয়েন্ট, এদের ক্ষেত্রে ডেল্টা ভি মিক্সিং ইজ অলওয়েজ ইকুয়াল টু 0 অ্যান্ড ডেল্টা এইচ মিক্সিং এটা অলসো ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এবার আমি যে রাউল্ট এখানে সংখ্যাগত ধর্মে দুটো পার্ট আছে, যে কলিগেটিভ প্রপার্টিস দুটো নাম আছে, একটা হচ্ছে সংখ্যাগত ধর্ম, একটা সমাবর্তী ধর্ম। তো কেন সংখ্যাগত ধর্ম বা কেন সমাবর্তী ধর্ম বলা হয়? দেখা যায় যে এই সব ধর্মগুলির ক্ষেত্রে তুমি যদি একটির মান জানতে পারো, অর্থাৎ লঘু দ্রবণের কোনো অনুদ্বায়ী দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে এই ধর্মগুলি একে অপরের সাথে লিঙ্কেড বা ইন্টারলিঙ্ক থাকে। কেমনভাবে থাকে? যদি তুমি দেখো যে মনে করো 1, 2, 3, 4 চারটে প্রপার্টি আলাদা আলাদা, চারটে ধর্ম। 1-এর সাথে 2 ইজ ইন্টারলিঙ্কড, 2-এর সাথে 3 লিঙ্ক আছে, 3-এর সাথে 4 আছে, বা 4-এর সাথে 1 আছে, এবার 1টা আবার 3-এর সাথেও আসে, আবার 4-এর সাথেও লিঙ্ক আছে। সেক্ষেত্রে আমি যদি কোনোভাবে 1-এর ভ্যালুটা বার করতে পারি, বাকি যেহেতু একে অপরের সাথে লিঙ্ক আপ আছে, আমি বাকি কিন্তু 3 জনের ভ্যালু বার করতে পারবো। এই জন্য একে আমরা বলছি সমাবর্তী ধর্ম। হ্যাঁ, সমাবর্তী ধর্ম। আর একটা সংখ্যাগত কেন বলছি? কারণ এই ধর্মগুলির মান দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে? দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, কণা সংখ্যার উপর নির্ভর করে। ঠিক আছে, তো এই জন্য এইটি একটি সংখ্যাগত ধর্ম, এই জন্য এটি একটি সংখ্যাগত ধর্ম। তাহলে বোঝাতে পারলাম যে দুটো ধর্ম কেন বলা হয়, একটা সমানুবর্তী ধর্ম বা একটা সংখ্যাগত ধর্ম। তো এবার তাহলে কটা কলিগেটিভ প্রপার্টিস আছে? এখানে টোটাল 4টে কলিগেটিভ প্রপার্টি আছে লঘু দ্রবণের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই কলিগেটিভ যে প্রপার্টিসগুলো হোল্ড করবে তার শর্ত থাকা উচিত কোনো একটা দ্রবণের। সেই শর্তটা কী কী? ফার্স্ট কন্ডিশন যদি দেখো যে এটা অবশ্যই অনুদ্বায়ী হতে হবে। সেকেন্ড কন্ডিশন, কঠিন দ্রাব হতে হবে। তড়িৎ অবিশ্লেষ্য, এটা নতুন টার্ম, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে। অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ লঘু দ্রবণ। সেকেন্ড কন্ডিশন বলতে পারো তুমি লঘু দ্রবণ হতে হবে, লঘু দ্রবণ। তো লঘু দ্রবণ কেন বললাম? কারণ এটা আদর্শ দ্রবণের ন্যায় কাছাকাছি যায়। তো যদি বলে যে আদর্শ দ্রবণের উদাহরণ কি, আদর্শ দ্রবণের একটা উদাহরণ বলে রাখি যে এন-হেপ্টেনের দ্রবণকে আমরা আদর্শ দ্রবণ বলতে পারি। তো বাস্তবে কিন্তু আমরা যে সমস্ত দ্রবণ পাই সেই দ্রবণ কিন্তু আদর্শ দ্রবণ না, বেশিরভাগই দ্রবণ কিন্তু অনাদর্শ দ্রবণ। ঠিক আছে, তো এই লঘু দ্রবণ বললাম অনুদ্বায়ী, অর্থাৎ যারা বাষ্পীভূত হয় না। আর কঠিন দ্রব হতে হবে তড়িৎ অবিশ্লেষ্য। এই তড়িৎ অবিশ্লেষ্য কি? তড়িৎ অবিশ্লেষ্যরা কী হয়? এরা সাধারণত সমযোজী যৌগ হয়। সমযোজী যৌগ কথার অর্থ কী? কারণ এরা বিশেষত জলীয় দ্রবণে বিয়োজিত হয় না, বিয়োজিত আয়ন তৈরি করতে পারে না। যেমন সুক্রোজ নাও, গ্লুকোজ নাও, ইউরিয়া নাও, এরা কিন্তু সব সমযোজী যৌগ। আর তড়িৎযোজী যৌগ কারা? এক্ষেত্রে সাপোজ আমি NaCl এর কথা বললাম, NaCl এর মধ্যে তুমি যদি একটু জল মেশাও, তুমি কি দেখতে পাবে? Na প্লাস Cl মাইনাস আয়নে ভেঙে যাবে। এদেরকে আমরা নিতে পারবো না, কারণ এরা হলো তড়িৎযোজী যৌগ। এক্ষেত্রে তড়িৎযোজী যৌগ আমরা নিতে পারবো না, কারণ এটা তড়িৎ বিশ্লেষ্য। কারণ আমাদের দরকার এই সত্যগুলো হোল্ড করার জন্য তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ দরকার। ঠিক আছে, তো ফার্স্ট কন্ডিশন আমি বাষ্পচাপের কী কী, এবার সমাগত যে কলিগেটিভ প্রপার্টিস যে 4টে আছে সেটা কী কী আছে? ফার্স্ট কলিগেটিভ প্রপার্টি হচ্ছে যেটাকে বলা হয় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বা এটাকে ইংলিশে বলা হয় রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। সেকেন্ডটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। যেটাকে বলা হয় স্ফুটনাঙ্কের উন্নয়ন। থার্ড হচ্ছে হিমাঙ্কের অবনমন, হিমাঙ্কের অবনমন। ফোর্থ যেটা হচ্ছে অসমোটিক প্রেশার, অভিস্রবণ চাপ।
এই চারটে কলিগেটিভ প্রপার্টি আছে, এই চারটে কলিগেটিভ প্রপার্টির উপরে থিওরিস কোশ্চেন আছে, থিওরি প্রবলেম আসে, ডেরিভেশন আসে, গ্রাফ আসতে পারে, বা এখান থেকে নিউমেরিক্যালসগুলো এই চারটে প্রপার্টির উপর বেস করেই থাকবে। তো আমরা ফার্স্ট বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলে যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা পড়ব। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি, এটা বিষয়টা কী জিনিস? যেটাকে বলা হয় রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মানে ধরে নাও, যখন আমি একটু আগেই বললাম কোনো একটা বিশুদ্ধ দ্রাবক, এই বিশুদ্ধ দ্রাবক হতে পারে সেটা জল, এই বিশুদ্ধ দ্রাবকের মধ্যে তুমি যখন কোনো অনুদ্বায়ী পদার্থ অ্যাড করবে, অনুদ্বায়ী পদার্থ যখন অ্যাড করবে তখন কিন্তু এই দ্রবণের বাষ্পচাপটা কমে যাবে, অর্থাৎ বাষ্পচাপের অবনমন হবে। দেখো লাইনটার মানের উপর বুঝতে পারছো তোমরা, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, অবনমন মানে ডিক্রিজ করা, হ্রাস পাওয়া। তাহলে আমরা কিন্তু এই কোশ্চেন দেখেই বুঝতে পারবো যে কী হচ্ছে এখানে। তো এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত জিনিস, তো বাষ্পচাপ আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র আসবো আমরা। তো এই সংক্রান্ত রাউল্টের সূত্র, তো রাউল্টের সূত্রটা কী ছিল? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটা হলো, সাপোজ তুমি ভেবে নাও যে বিশুদ্ধ দ্রাবক সেই দ্রাবকের বাষ্পচাপ যদি P0 হয় এবং দ্রবণের বাষ্পচাপটা যদি P ধরে নাও, তাহলে অবনমন কতটা হচ্ছে? তুমি জানো যে দ্রবণের বাষ্পচাপটা কমে যাবে, তাহলে অবনমন কতটা হচ্ছে বাষ্পচাপের? অবনমন হচ্ছে P0 মাইনাস P, P0 মাইনাস P, এটা একটা অবনমন হচ্ছে। এই P0 মাইনাস Pকে বা অবনমনকে, বাষ্পচাপের অবনমনকে আমরা ডেল P দিয়ে ডিনোট করি। ডেল P ইজ ইকুয়ালস টু P0 মাইনাস P। এটা হচ্ছে বাষ্পচাপের শুধু অবনমন, বাট এটা কিন্তু আপেক্ষিক অবনমন না। এবার বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা কি? বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ফর্মুলা হচ্ছে, বাষ্পচাপের অবনমনকে তুমি যদি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দিয়ে ভাগ করো, যেটা পাবে সেটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ঠিক আছে, তো দেখি তাহলে কী হয় সেটা। তো আমরা দেখলাম বাষ্পচাপের অবনমনের ফর্মুলা পেয়েছি P0 মাইনাস বা P0 মাইনাস P ডিভাইড বাই, এটা P পেয়েছি, এটা হচ্ছে বাষ্পচাপের অবনমন। তাকে যদি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দিয়ে ভাগ করি তখন কিন্তু আমি পাবো সেটা P0 মাইনাস P বাই P0। এটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এখন যদি আমি ধরে নিই যে দ্রাবকের মূল ভগ্নাংশ, দ্রাবের মূল ভগ্নাংশ যদি x2 হয়, তাহলে আমরা বলতে পারি x2 ইকুয়ালস টু n2 n1 প্লাস n2। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে এই যে P0 মাইনাস P বাই P0 বা P0 যাই বলো, সেটা কিন্তু এই x2-র সাথে ইকুয়াল। আমরা আসবো আলোচনায়। একজন দর্শক বন্ধু এসে গিয়েছেন ইতিমধ্যে। নমস্কার, কে বলছেন? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারলাম না, আরেকবার বলুন। আমি x2 এর যে নাম্বারটা ওটা বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, আপনি আপনাদের প্রোগ্রামটা দেখতে থাকুন। স্যার এই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করছেন, একটু মন দিয়ে দেখুন। ধন্যবাদ ফোন করার জন্য স্যার। এই যে x2 যেটা বললাম, এটা দ্রাবের মূল ভগ্নাংশ। যদি দ্রাবের মূল ভগ্নাংশটা আমি x2 বলছি, তো মূল ভগ্নাংশ বার করার ফর্মুলা শিখেছি তো আমরা। x2 এর ফর্মুলা কি হয়? n2 ডিভাইড বাই n1 প্লাস n2। যদি দ্রাবকের মূল ভগ্নাংশটা যদি দ্রাবকের মূল সংখ্যা যদি n1 হয় এবং দ্রাবের মূল সংখ্যা যদি n2 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি n2 ইজ ইকুয়াল টু n1 প্লাস n2। তো এটা কিন্তু আবার P0 মাইনাস P বাই P0 অর্থাৎ x2-র সাথে সমান। তাহলে এখন আমি x2-র জায়গায় কিন্তু এই পজিশনটা আমি দিতে পারি, বা এই ফর্মটা আমি কিন্তু পুট করতে পারি। কিভাবে পুট করতে পারি? P0 মাইনাস P বাই P0 ইজ ইকুয়াল টু x2 n2 ডিভাইড বাই n1 প্লাস n2। এখান থেকে আমরা যেটা আসবো, কোথায় যাব? রাউল্টের ফর্মুলাটা ডিরাইভ করে দেখাবো। তো এখন P0 মাইনাস P বাই P0 মাইনাস P বা P0 যাই বলো ইজ ইকুয়ালস টু n2 ডিভাইড বাই n1 প্লাস n2। এখন আমি বোথ সাইডে যদি 1 মাইনাস করি, দুটো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডের বোথ সাইড যদি 1 মাইনাস করি, কী হবে? 1 মাইনাস P0 মাইনাস P উইদিন ব্র্যাকেট বাই P0।
ইজ ইকুয়ালস টু কী পাবো এন টু 1 মাইনাস n2 ডিভাইড বাই n1 প্লাস n2। তো এক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকুলেশন করলে পাবো p বাই p0 মাইনাস p0 প্লাস p ডিভাইড বাই p0 n1 প্লাস n2 মাইনাস n2 ডিভাইড বাই n1 প্লাস n2। ঠিক আছে, তো এক্ষেত্রে p0 ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে। তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি p বাই p0 ইজ ইকুয়ালস টু n1 ডিভাইড বাই n1 প্লাস n2, অর্থাৎ এইটা কিন্তু দ্রাবকের মূল ভগ্নাংশ, মূল ফ্র্যাকশন, যেটা x1 এর সাথে সমান। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট বলতে পারি যে p বাই p0 ইজ ইকুয়ালস টু x1। তাহলে বলতে পারি p ইজ ইকুয়াল টু x1 ইন্টু p0। এইটাই তো দ্রাবকের ফর্ম, এটাই তো রাউলসের সূত্র ছিল বাষ্পচাপ সম্পর্কিত। এবং এখানে আমরা বলতে পারি p প্রপোর্শনাল টু x1 অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার p0 বা অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার p0 ইজ কনস্ট্যান্ট। তাহলে এটাই তো রাউলস ল। তো এটা গেল বাষ্পচাপের অবনমন সংক্রান্ত রাউলস ল, যেটা আমরা বাষ্পচাপ থেকে বার করছি। তারপর আমরা যদি দেখি যে বাষ্পচাপের অবনমন এটা কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে। এটা কি উষ্ণতার উপর নির্ভরশীল? না, উষ্ণতার উপর নির্ভরশীল নয়। কারণ কি, এটি কিন্তু কণা সংখ্যার উপর নির্ভরশীল। আর যেহেতু কণার সাথে ডিরেক্টলি উষ্ণতার কোনো সম্পর্ক নেই, ওই জন্য এটা কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল হবে না। ঠিক আছে, তো এবার প্রমাণ করব আমরা যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটি একটি সংখ্যাগত ধর্ম। এটা কি করে প্রমাণ করব? যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম। তো এটা প্রমাণ করার একটাই বিষয় হলো, সাপোজ আমি দুটো সেম ভলিউমের দুটো বিকার নিয়েছি বা পাত্র নিয়েছি এবং এদের দুজনার মধ্যেই সেম অ্যামাউন্ট অফ ওয়াটার দিয়েছি। ফার্স্টেরটায় 1 লিটার ওয়াটার দিয়েছি, এটাতে 1 লিটার ওয়াটার দিয়েছি। ঠিক আছে, তো সাপোজ এই পর্যন্ত এসে দুজন সেম ভলিউম দিয়েছি। এবার আমি যদি এখানে একটা অনুদ্বয় দ্রাব, সাপোজ সুক্রোজ, 1 মোল সুক্রোজ দিলাম এর মধ্যে, এটার মধ্যেও আমি কি দিয়েছি, এবার গ্লুকোজ দিয়ে দিয়েছি, এটা 1 মোল দিয়েছি। তাহলে দেখব দুজনারই যদি আমি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যদি আলাদা আলাদা করে মেজার করি, তাহলে কি দেখতে পাবো? দেখব দুজনেরই বাষ্পচাপ আপেক্ষিক অবনমনের মানটা কিন্তু সমান। দুজনেরই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান সমান। কেন? আমি কিন্তু দেখো দ্রাব কিন্তু এখানে অন্য দিয়েছি, একটাতে দিয়েছি সুক্রোজ, একটাতে দিয়েছি গ্লুকোজ, কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট দিয়েছি, 1 মোল দিয়েছি। তার মানে এটা থেকে কি দেখতে পাচ্ছি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, আমি কি দিচ্ছি সেটার উপর নির্ভর করছে না, কতটা দিচ্ছি তার উপর, অর্থাৎ এটা কণা সংখ্যার উপর নির্ভর করে। তাই জন্য এটি একটি সংখ্যাগত ধর্ম, প্রমাণিত। ঠিক আছে, নেক্সট টপিক, এখান থেকে আমরা দ্রাবের আণবিক ভর বার করব। হ্যাঁ, দ্রাবের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে দ্রাবের আণবিক ভর বা আণবিক গুরুত্ব বার করব। কি করে বার করব? দেখো, আমি যদি এক পাশে দ্রাবক এবং অন্য পাশে দ্রাবণ নিই, যদি দ্রাবকের ওজনটা W1 গ্রাম হয় এবং দ্রাবের ওজনটা যদি W2 গ্রাম হয়, এটার আণবিক গুরুত্ব যদি, দ্রাবকের আণবিক গুরুত্ব যদি M1 হয় এবং দ্রাবের আণবিক গুরুত্ব যদি M2 হয়, তাহলে এবং এর যদি মোল সংখ্যা যেটা N1 ইকুয়াল টু কী হবে, মোল সংখ্যা বার করার ফর্মুলা কি, W/M, প্রদত্ত ওজন বা আণবিক গুরুত্ব। তাহলে মোল সংখ্যা কী হবে, W1/M1। ঠিক আছে, আর এর ক্ষেত্রে মোল সংখ্যা N2 ইকুয়াল টু W2/M2। আমাদের কিন্তু এই M2টা বার করতে হবে, M2টাই আমাদের বার করতে হবে। কী করে বার করবো M2টা?
তো M2টা বার করার ফর্মুলা হচ্ছে, তো আমরা বাষ্পচাপ সংক্রান্ত অবনমনের ফর্মুলাটা কী পেয়েছি, P0 মাইনাস P বাই P0 ইজ ইকুয়ালস টু কী পেয়েছি, x2, যেটা দ্রাবের মোল ভগ্নাংশের সাথে সমান এই জায়গাটা। তো এখানে আমি কি করব, x2 মানে আমি লিখতে পারি n2 ডিভাইড বাই n1 প্লাস n2। একটু আগে আমি আগেই বলেছি এই জিনিসটা যে x2 মানে কি n2 ডিভাইড বাই n1 প্লাস n2। তাহলে কি আসলো এখন, সেটা আসলো যে P0 মাইনাস P বাই P0, P0 মাইনাস P বাই P0 ইজ ইকুয়ালস টু n2 ডিভাইড বাই n1 প্লাস n2। ওকে, এখন আমি একটু আগে লিখেছি যে n2 ইজ ইকুয়ালস টু W2 বাই M2 আর n1 ইজ ইকুয়ালস টু W1 বাই M1। ঠিক আছে, তো এখন আমি কি করব, এই ভ্যালুগুলো সাবস্টিটিউট করব। সব শুনে রাখো যে লঘু দ্রবণের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে লঘু দ্রবণের ক্ষেত্রে n1টা মাচ মাচ গ্রেটার দেন n2। কারণ কি, লঘু দ্রবণে দ্রাবকের পরিমাণ বেশি থাকে, তাই জন্য দ্রাবকের কনসেন্ট্রেশনও বেশি থাকবে দ্রাবের তুলনায়, তাই জন্য n1 গ্রেটার দেন n2। সেক্ষেত্রে W1 বাই M1 ইজ মাচ মাচ গ্রেটার দেন W2 বাই M2। এই জন্য আমরা এই W2 বাই M2কে নেগলেক্ট করতে পারি। ঠিক আছে, এই কোশ্চেনে আমি নেগলেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমি বলতে পারি P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু N2 বাই W1, N2 বাই N1। এখানে আবার ভ্যালুটা পুট করলাম, N2 মানে কি W2 ডিভাইড বাই M2 অ্যান্ড N1 মানে কি W1 ডিভাইড বাই M1। ওকে, এবার P0 মাইনাস P বাই P0 যেটা হলো, এইটাকে তো আমরা ডেল্টা P বলি, বাই P0 ইজ ইকুয়ালস টু W2 বাই M2 ইজ ইকুয়ালস টু W1 ডিভাইড বাই M1। নাও del P by P0 is equals to W2 into M1 divided by M2 into W1। এটা পেলাম। তো এখন আমি কি করব, তো এখন আমি দেখো এখান থেকে আমার M2 ভ্যালু বার করতে হবে, তাই তো। তাহলে M2 ইজ ইকুয়ালস টু যেটা হচ্ছে P0 ইন্টু W2 ইন্টু M1 ডিভাইড বাই del P ইন্টু W1। অর্থাৎ আমরা কিন্তু বাকি এখানে P0, W2, M1, del P অ্যান্ড W1 এদের সবকটার ভ্যালু যদি আমরা জানা থাকে এখান থেকে কিন্তু এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা M2 বার করতে পারবো। এই ফর্মুলা দিয়ে আমরা M2 কিন্তু বার করতে পারবো। তো এটার উপর এখন গাণিতিক সমস্যা আছে। কীরকম গাণিতিক সমস্যা আছে একটু দেখে নেওয়া যাক। ধরো 180 গ্রাম দ্রাবক বা 180 গ্রাম জলে, 180 গ্রাম জলে আমি 20 গ্রাম দ্রাব মিশিয়েছি, দ্রাব মেশানো হয়েছে, এবং এই দ্রাবের ক্ষেত্রে দেখা যাবে যে 180 গ্রাম জলের মধ্যে আমি 20 গ্রাম দ্রাব মিশিয়েছি, এবং 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই দ্রাবের এই সলিউশনের বাষ্পচাপ হচ্ছে 740 mmHg, 740 mmHg। হ্যাঁ, তো সেক্ষেত্রে দ্রাবের আণবিক ভর কত হবে প্রশ্ন করেছে, দ্রাবের আণবিক ভর কত হবে। তো আমরা জানি ফর্মুলা দিয়ে কী বলতে পারি, P0 মাইনাস P বাই P0 বা P0 বলতে পারো, একই জিনিস। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে এর ভ্যালুটাকে বার করো। এটা সমান সমান তো জানি আমরা N2 ডিভাইড বাই N1 প্লাস N2, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে বার করলাম এটা। তো এক্ষেত্রে দ্রাবে বা দ্রাবকের যে P0 এর ভ্যালুটা তো জানি, এটা কত 760, আর দ্রবণের তো যেটা বাষ্পচাপ সেটা তো 740 ডিভাইড বাই 760 ইকুয়াল টু N2 বাই N1 প্লাস N2। তো দেখো এখানে আসছে 20 উপরে ডিভাইড বাই 760 ইজ ইকুয়াল টু দিস। এখন এই 20কে 760 দিয়ে ক্যান্সেল করলে 1/38 আসে। ঠিক আছে, 1/38 আসে। তো আমরা নেক্সট ইকুয়েশন কী পেলাম, যে
1/38 is equals to 1/38 is equals to n2 divided by n1 plus n2. এখন n2 যে ভ্যালুটা আছে না, এই n2-র ভ্যালু হচ্ছে W2/m2, তাই তো? তো m2 তো বার করতে হবে, তাহলে এই W2-র ভ্যালু কিন্তু 20 গ্রাম দ্রাবক বলে দিয়েছে কোশ্চেনে, তাহলে 20 আমি n2 লিখব, যেখানে যেখানে n2 পাবো সেখানে আমি 20/m2 লিখব। আর n1-এর ভ্যালুটা কিন্তু দুটোই জানি, কারণ এর W হচ্ছে 180 গ্রাম আর এর মলিকুলার হলো 18 গ্রাম, সরি এটা কী হবে, তো এটার 180 গ্রাম আর এটা ওয়াটারের ক্ষেত্রে এটা 18 হয়, তাহলে এটাকে ক্যান্সেলেশন করলে আসে 10। তো n1-এর ভ্যালু কিন্তু তুমি পেয়েছো 10, পুট করো ভ্যালুগুলো এখানে, 1/38 ইজ ইকুয়ালস টু n2 ইজ ইকুয়াল টু 20 ডিভাইড বাই m2, হ্যাঁ, আর 20 ডিভাইড বাই m2 এখানে আসে n1 মিনস 10 প্লাস n2 ইকুয়াল টু 20 ডিভাইড বাই m2। তো সিম্পলি এটাকে কী করো, 1/38 ইজ ইকুয়ালস টু 20 ডিভাইড বাই m2, এলসিএম করো 10m2 প্লাস 20 ডিভাইড বাই m2, m2 ক্যান্সেলেশন হয়। তো এখানে তুমি দেখতে পাচ্ছ 20 ডিভাইড বাই 10m2 প্লাস 20, তাহলে তুমি দুটো জিনিস পেলে, যেটা হলো, তো আমি এই জায়গাটা একটু ইরেজ করি তাহলে বুঝতে পারবে। টোয়েন্টি ডিভাইড বাই 10m2 প্লাস 20 ইজ ইকুয়ালস টু 1/38, তো 10m2 ইজ ইকুয়ালস টু 760 মাল্টিপ্লাই করলে হয় -20 করে দিলাম একবারে, তো এক্ষেত্রে 10m2 ইকুয়াল টু 740, ওকে, অ্যান্ড m2 ইজ ইকুয়ালস টু 74 ডিভাইড করো 10 দিয়ে 74 গ্রাম পার মোল। এটাই কিন্তু এই ধরনের সিম্পল একটা অঙ্ক দেবে যে m2 ক্যালকুলেশন করো, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। নিউমেরিক্যালস প্রবলেমে আসবে, আণবিক ভর বার করতে দেবে যেটা দ্রাবের, সেক্ষেত্রে বা ডেরিভেশন দিতে পারলো বা গ্রাফ দিল, এইটুকু জিনিসই আসবে। নেক্সট যেটা আমাদের টপিক আছে সেটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। চল এবার যেটা করব সেটা হলো স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্কের উন্নয়ন, আচ্ছা স্ফুটনাঙ্ক কী অ্যাকচুয়াল? স্ফুটনাঙ্ক কী যদি জিজ্ঞাসা করা হয়, স্ফুটনাঙ্ক হলো, তোমরা জানো যে কোনো তরলের যদি তাপমাত্রা বাড়াতে থাকো তার বাষ্পচাপ বাড়তে থাকে, কিন্তু ওই তরলের মধ্যে বা ওই দ্রাবকের মধ্যে যদি একটু অনুদ্বায়ী দ্রাব মিশিয়ে দাও তাহলে কী দেখতে পাবে, এর বাষ্পচাপ কমে যাবে, ওর বাষ্পচাপটা ডিক্রিজ করবে, তাই তো? বাষ্পচাপ, ওই দ্রবণের বাষ্পচাপটা যেটা আছে সেটা কমে যাবে, দ্রবণের বাষ্পচাপটা, সরি এক্সকিউজ মি, দেখুন তো যাই হোক। তো এক্ষেত্রে আমরা দেখব যে দ্রবণের বাষ্পচাপটা কমে যাবে। তো কারণ হিসেবে যদি খেয়াল করে দেখি, লজিক হিসেবে যদি খেয়াল করি, যে একটা লিকুইড নিয়েছি, তরল নিয়েছি, সেই তরলটার বায়ুমণ্ডলীয় চাপ হলো 1 atm, সেই তরলটার বায়ুমণ্ডলীয় চাপ হলো 1 atm, হ্যাঁ, তো এটা বহিস্থ চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ হিসেবে ধরে নিলাম। তো বিশুদ্ধ দ্রাবক বলতে পারো এটাকে, বিশুদ্ধ দ্রাবকের সাথে তুলনা করতে পারো। তো এক্ষেত্রে দ্রবণের যদি একটা সাপোজ একটা দ্রবণ নাও, তার বাষ্পচাপ তো সবসময় কম হবে না, তার বাষ্পচাপটা কম হবে। এবার এই সিস্টেমটাকে যদি এখন তুমি একটু হিট দাও, কী হবে, এর বাষ্পচাপ আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে, অর্থাৎ বাড়তে থাকবে বাষ্পচাপটা, বাড়তে 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 এরকম সাপোজ এইভাবে বাড়ছে 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 বাড়তে বাড়তে একটা টাইম হবে যে বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হবে। যে টেম্পারেচার এই বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হবে, ঠিক সেই টেম্পারেচারের কিন্তু ওই তরলটা বা দ্রবণটা ফুটতে শুরু করবে, সেই টেম্পারেচারকে আমরা বলবো স্ফুটনাঙ্ক, ঠিক আছে? সেই টেম্পারেচারকে কী বলবো আমরা? স্ফুটনাঙ্ক বলবো। তো চলো দেখি সেই স্ফুটনাঙ্কর উন্নয়ন বলতে এবার কী বুঝি। স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখব। তো খেয়াল করো, সাপোজ এইরকম একটা সলিউশন নিয়েছি, বিশুদ্ধ দ্রাবক নিয়েছি, বিশুদ্ধ দ্রাবক সাপোজ জল ভেবে নাও তুমি, এই বিশুদ্ধ দ্রাবকের মধ্যে আমি যখন কোনো অনুদ্বায়ী দ্রাব যোগ করব, অনুদ্বায়ী দ্রাব সেটা যোগ করব,
তার কিন্তু স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে, মানে স্ফুটনাঙ্কটা বেড়ে যাবে। বিশুদ্ধ দ্রাবকের যে স্ফুটনাঙ্ক হয় সেটার থেকে বেড়ে যাবে দ্রবণের স্ফুটনাঙ্ক। এক্ষেত্রে আমি যদি বিশুদ্ধ দ্রাবকের যেটা স্ফুটনাঙ্ক T0 ধরলাম, হ্যাঁ, তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক এবং দ্রবণের স্ফুটনাঙ্ককে আমি T1 ধরলাম। সেক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন কতটা হলো? স্ফুটনাঙ্কের উন্নয়ন, এই উন্নয়নটাকে কিন্তু স্ফুটনাঙ্কের উন্নয়ন সেটা কিন্তু আমরা ডেল্টা টিবি দিয়ে ডিনোট করি। ডেল্টা টিবি কতটুকু হলো? T1 মাইনাস T0 এইটুকু উন্নয়ন হয়েছে, T1 মাইনাস T0 এইটুকু উন্নয়ন হয়েছে, ঠিক আছে। তো এই স্ফুটনাঙ্কের উন্নয়নের কারণ কি, কেন হয়? তো এই কারণ হিসেবে যদি আমরা কারণটা গ্রাফিক্যাল ভিউ দিয়ে দেখতে পারি। কিভাবে দেখতে পারি? গ্রাফিক্যাল ভিউ দিয়ে যদি তোমরা খেয়াল করে দেখো যে সাপোজ আমি বাষ্পচাপের রেসপেক্টে একটা গ্রাফ প্লট করছি, তাপমাত্রার এইদিকে তাপমাত্রা থাকবে, এইদিকে বাষ্পচাপ। এই বাষ্পচাপের রেসপেক্টে যদি আমি একটা গ্রাফ প্লট করি তাহলে আমরা সবসময় দেখব যে বিশুদ্ধ দ্রাবক তার বাষ্পচাপ কিন্তু বেশি হবে সবসময়, আর দ্রবণের বাষ্পচাপ কিন্তু সবসময় কম হবে। তো সেক্ষেত্রে আমরা এটা যদি দ্রাবক বলে থাকি, বিশুদ্ধ দ্রাবক, আর এটা দ্রবণ বললাম। তো এই ক্ষেত্রে দেখব, আমি একটু বাড়ালাম এটাকে, এইরকম দেখলাম। তো এই ক্ষেত্রে যদি এই টেম্পারেচারটা, সাপোজ দিস টেম্পারেচার, এটাকে যদি আমি পি অ্যাটমসফিয়ার ধরে নিলাম, তাহলে এই টেম্পারেচারে যদি এদের স্ফুটনাঙ্কগুলোকে মেজার করি, কি দেখব? এই পয়েন্টটা যদি এটাকে এ নাম দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম, তো খেয়াল করে দেখো এটাকে এম বললাম, এটাকে এন বললাম। তো এটা কিন্তু দ্রবণের স্ফুটনাঙ্ক। দ্রবণের স্ফুটনাঙ্ক তুমি কিন্তু T1 ধরেছিলে, আর এটা কিন্তু দ্রাবকের স্ফুটনাঙ্ক, বিশুদ্ধ দ্রাবক, এটা কিন্তু T0 ধরেছিলে। তো তুমি তো গ্রাফিক্যালি এটাকে এখানে তুমি তো গ্রাফিক্যালি ডিরেক্টলি দেখতে পাচ্ছ যে OM, এই যে এখান থেকে এই পয়েন্টটা, OM ইজ গ্রেটার দ্যান ON এর থেকে বড়। অর্থাৎ আমরা বলতে পারি T1 ইজ গ্রেটার দ্যান T0, তাই তো? তাহলে এই যে স্ফুটনাঙ্ক T1 এর বেশি, T0 এর কম, এটা কতটা হলো, কতটা বাড়লো, সেটা হচ্ছে ডেল্টা টিবি। এদের ডিফারেন্সটা হবে সেদের T1 মাইনাস T0। তো এইটাই হচ্ছে রিজন, স্ফুটনাঙ্কের উন্নয়নের মেন কারণ হলো এটাই। এবার স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত আমি এবার রাউলস ল যাব। স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউলস ল, ঠিক আছে? চলো, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউলস ল যদি দেখা যায় খেয়াল করে, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র। তো আমি যে সূত্রটা আগে লিখছি, ডেল্টা টিবি প্রপোর্শনাল টু সিএম। এই সিএমটা হচ্ছে মোলাল গাঢ়ত্ব, হ্যাঁ, গাঢ়ত্ব। এটা কি জিনিস মোলাল গাঢ়ত্বটা? এই মোলাল গাঢ়ত্বটা হলো এই রকম যে 1000 গ্রাম দ্রাবকে কত গ্রাম অণু দ্রবীভূত হচ্ছে, কত গ্রাম অণু দ্রবীভূত হচ্ছে, সেটা হচ্ছে মোলাল গাঢ়ত্ব বা মোলারিটি বলতে পারো। তো এই যে মোলাল গাঢ়ত্বের যে ফর্মুলা, এটা বলছে যে কোনো অনুদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে, অনুদ্বায়ী দ্রাবের লঘু দ্রবণের তড়িৎ অবিশ্লেষণ হতেই হবে। স্ফুটনাঙ্কের উন্নয়নটা, এই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, সেটা ওই দ্রবণের মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতি হবে, অর্থাৎ ডেল্টা টিবি প্রপোর্শনাল টু সিএম। এবার আমরা জানি যে প্রপোর্শনাল সাইন উঠলে একটা ইকুয়াল সাইন আসে আর একটা কনস্ট্যান্ট আসে। তো এই কনস্ট্যান্টটাকে আমি কেবি বললাম, কেবি ইন্টু সিএম, ঠিক আছে? তো এই কেবিটা কি? কেবিটা একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক ধ্রুবক বলতে পারে, তিনটে নাম আছে। সেকেন্ড বলতে পারো, স্ফুটনাঙ্ক ধ্রুবকের পরে বলতে পারো এটাকে স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন বলা যেতে পারে। স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন বলা যেতে পারে, মোলাল উন্নয়ন।
আরেকটা নাম হচ্ছে ইবিউলোগ্রাফিক ইবিউলোস্কোপিক ধ্রুবক। হ্যাঁ, ইবিউলোস্কোপিক স্কোপিক ধ্রুবক, তিনটে নাম। তো এই ইবিউলোস্কোপিক নামটা কিন্তু আনকমন, এটা একটু বারবার প্র্যাকটিস করবে। এটা দিয়ে কিন্তু মাঝে মাঝে বলে, কোশ্চেন জিজ্ঞেস করে ইবিউলোস্কোপিক ধ্রুবকটা কি, অনেকে চিনতে পারে না, অনেকে স্ফুটনাঙ্ক ধ্রুবক বলে মনে করে, বা স্ফুটনাঙ্কের মৌলায়ন উন্নয়ন এই দুটোই জানে। তো ইবিউলোস্কোপিক ধ্রুবকটার সঙ্গে পরিচিত হতে হবে। তো যদি আমরা খেয়াল করে দেখি কেবির এককটা কী হবে? কেবির এককটা দেখো, আমরা ডেল টিবি ইজ ইকুয়ালস টু পেয়েছি কেবি ইন্টু সিএম, তাই তো? এই কেবির একক হচ্ছে দুটো, একটা কেলভিন কেজি মোল ইনভার্স হতে পারে, আর ডিগ্রি কেজি মোল ইনভার্স হতে পারে। ঠিক আছে, এই দুটো জিনিস হতে পারে, এই জায়গাটাকে খেয়াল করতে হবে। এবার একটা স্পেশাল কেস আছে এখানে। কী কেস? এখানে যদি সাপোজ সিএমটা যদি আমি 1 ধরে নিই, তাহলে তুমি দেখতেই পাচ্ছ ডেল টিবি ইজ ইকুয়ালস টু কেবি, তার মানে ডেল টিবিটা কেবির সাথে সমান। ঠিক আছে, যদি আমি সিএমের ভ্যালুটা 1 ধরি, তাহলে মোলার কনসেন্ট্রেশন এর মিনিংটা কি? 1000 গ্রাম দ্রাবকে যদি 1 গ্রাম অনু দ্রবীভূত হয়, সেক্ষেত্রে এই যে ডেল টিবি অর্থাৎ দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন কেবির সাথে সমান হবে। ঠিক আছে, সেটা কিন্তু কেবির সাথে সমান হবে। ক্লিয়ার করলাম এই জায়গাটা। এবার এই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, এটি একটি সংখ্যাগত ধর্ম, সেটা কি করে প্রমাণ করব? স্ফুটনাঙ্কের উন্নয়ন তো একটা সংখ্যাগত ধর্ম, তাহলে কী করে প্রমাণ করব? স্ফুটনাঙ্কের উন্নয়ন একটা সংখ্যাগত ধর্ম। তো প্রমাণের জন্য আমরা কি করব? সেম জিনিস, দুটো সমমানের বা সম আয়তনের কি বিকার নিয়েছি। এই বিকারে কিন্তু আমি কি করলাম, এখানে 1000 গ্রাম ওয়াটার নিয়েছি। এখানেও যেহেতু মোলার দ্রবণ গ্রাম নিয়ে ইউজ করতে হবে, এখানেও কিন্তু আমি ওয়াটার নিয়েছি কতটা? 1000 গ্রাম। এবার এর মধ্যে ভেবে নাও যে 0.5 মোল তুমি চিনি অ্যাড করছো, আর এর মধ্যে 0.5 মোল তুমি কি অ্যাড করলে? গ্লুকোজ করে দাও। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এদের দুজনেরই স্ফুটনাঙ্কের উন্নয়ন সেটা দুজনের সমান। এরও স্ফুটনাঙ্কের উন্নয়ন যা হবে এটারও তাই হবে, সমান। কারণ স্ফুটনাঙ্কের উন্নয়ন কি কেবলমাত্র দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, তুমি চিনি মেশাও না, লবণ মেশাও না গ্লুকোজ মেশাও, তার উপর ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করে? কণা সংখ্যার উপর, তুমি কতটুকু মেশাচ্ছ, কি কতটা পরিমাণ মেশাচ্ছ, অর্থাৎ কণা সংখ্যার উপর ডিপেন্ড করে। তাই জন্য এটি একটি সংখ্যাগত ধর্ম। ঠিক আছে, চলো এবার আমরা এর প্রমাণে আসব। সেখান থেকে রাউল্টের ফর্মুলা থেকে এখান থেকে আমরা দ্রাবের আণবিক ভর বার করব। দ্রাবের আণবিক ভর বার করব। এই দ্রাবের আণবিক ভরটা কি করে বার করব? এটা বার করার জন্য সেম ফর্মুলা, এটা একটা দ্রাবক নেব, এটা একটা দ্রাবক আর এটা দ্রাবক, ভেবে নাও এটা দ্রাবক এটা দ্রাবক। তো এখানে এর ওজনটা, যদি দ্রাবকের ওজনটা W1 নাও, W1 গ্রাম নিলাম, আর এর ওজনটা যদি W2 গ্রাম নাও, কত নিচ্ছ? W2 গ্রাম। ঠিক আছে, দ্রাবের ওজনটা। এবার এর আণবিক গুরুত্ব, দ্রাবকের আণবিক গুরুত্ব যদি তুমি নাও M1 ধরে নাও, এবং দ্রাবের আণবিক গুরুত্ব যদি তুমি M2 ধরে নাও, এই M2টা তো আমাদের বার করতে হবে। তো এখান থেকে আমরা কি জানি? N2 = W2/M2, W2/M2। এখন ক্যালকুলেশনটা এরকম যে মনে করো W1 গ্রাম দ্রাবকে দ্রাবের মৌল সংখ্যা হলো, দ্রাবের W2/N2 মোল থাকে। ঠিক আছে, এত মোল থাকে W1 গ্রামে, তাহলে একে কত থাকবে আর 1000-এ কত থাকবে এটা বার করো। তাহলে 1000 গ্রাম দ্রাবকে থাকবে 1000 into W2/M2 into W1, অর্থাৎ তুমি যদি দেখো যে 1000 গ্রাম দ্রাবকে কতটুকু থাকছে, সেটা হচ্ছে W2, এই যে 1000 গ্রাম দ্রাবকে যতটুকু থাকছে সেটা হলো 1000, সেটা হলো 1000 into W2 divided by M2 into W1, এটাই তো CM, এটাই তো মোলালিটি। ঠিক আছে,
এখন রাউল্টের ফর্মুলায় বসিয়ে দাও। রাউল্টের ফর্মুলাটা কী শিখলে? ডেল টিভি ইজ ইকুয়ালস টু কেভি ইন্টু সিএম, ঠিক আছে? তো এখন এই সিএমের ভ্যালুটা আমি এখানে পুট করব। কী করে পুট করব দেখো, ডেল টিভি is equals to kV into 1000 into W2 divided by M2 into W1. Just M2 is equals to kV into 1000 into W2 divided by, মানে এই ফর্মুলাটা পুট করলে আমাদের যেটা অ্যানসার সেটা পেয়ে এসে যাবে। পরীক্ষায় যে কোশ্চেন্সগুলো থাকবে মেইনলি যেটা নিউমেরিক্যাল কোশ্চেন, কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাবো এই ফর্মুলাটা পুট করলে। তো আমি বলবো ফর্মুলাটা মুখস্থ করে ভুলে যেতে পারে কোনো সময় স্টুডেন্টের, কোনো সময় ভুলে যেতে পারে, সেটা যদি ডেরিভেশন করে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি করতে পারে। আজকে দর্শক বন্ধুরা রয়েছেন তারা বুঝতেই পারছেন আজকের এই দ্বাদশ শ্রেণীর রসায়ন যে আমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হলো সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ইউটিউব, ফেসবুক রয়েছে, সেখানে গিয়েও আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। আর অবশ্যই আপনাকে ধন্যবাদ। আর অবশ্যই যারা দর্শক বন্ধুরা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। এভাবেই থাকুন এবং দেখতে থাকুন সিটিভিএন।